শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে রয়েছি আমি ইশরাত জাহান। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রথম ধাপ পার হলো। সেই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে আদালত বলছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কফিনে শেষ পেরেক মারা হয়। শুধু তাই নয়, অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়। এরকম ছোট বড় মিলিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে 54টি সংশোধনী আনা হয়। তবে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সর্বপ্রথম হাইকোর্টে চ্যালেঞ্জ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তির করা রিটের পরদিন এই সংশোধনী নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। রিটে পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদন জানানো হয়। পঞ্চদশ সংশোধনীর রিটের চূড়ান্ত শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি, জামায়াত সহ আরও কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। তাদের আইনজীবীরাও হাইকোর্টে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলের পক্ষে মত তুলে ধরেন। এভাবে 23 দিন শুনানির পর মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। বেলা 11টার কিছু আগে রায়ের মূল অংশ পড়া শুরু করেন বিচারপতি ফারাহ মাহবুব। রায়ে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এতে সন্তুষ্টির কথা জানান রিটকারীরা। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে, যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো, এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধানের মূল কাঠামো গণতন্ত্র। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। আর যেহেতু ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। বিএনপির আইনজীবীরা জানান, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। তারা 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন, যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। আমরা যে কথাটা রাজনৈতিকভাবে এতদিন বলে আসছিলাম, 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে। আজকে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছিল। আদালতের পর্যবেক্ষণে বলেছে, এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার কারণে 2024-এর নির্বাচন, 18-এর নির্বাচন, পূর্বা 3টে নির্বাচনে জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটে নাই। এই রায়কে যুগান্তকারী উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশের আইনের শাসন ও গণতন্ত্রের পরিপন্থী ছিল। ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। এরপরে ওনারা বলেছেন সুতরাং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল হলেও এখনই নির্বাচনী ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ফিরবে বিষয়টি এমন নয়। কারণ তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানির অপেক্ষায় আছে আপিল বিভাগে। আপিল বিভাগের এই রায় শেষ হলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ইভিএমে নয়, অনুষ্ঠিত হবে ব্যালট পেপারে, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টা বা সরকার যখন চাইবে
তখনই ভোটের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। জানান অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব পদক্ষেপ গ্রহণ করবে কমিশন। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টার বিজয় দিবসের ভাষণেই ছিল নির্বাচনের ইঙ্গিত। এবার সিইসি এম নাসির উদ্দিন জানালেন, সরকার প্রধানের ঘোষণার পরই প্রস্তুতি শুরু করেছে কমিশন। বলেন, সরকার যখনই চাইবে তখনই নির্বাচন হবে। মাননীয় প্রধান উপদেষ্টা একটা আইডিয়া দিয়েছেন, তো ইন্ডিকেশন দিয়েছেন, তো ওনার আইডিয়া অনুযায়ী যদি যেখানে ফিট করো না কেন, উনি তো এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি উনি একটা টাইম ফ্রেম দিয়েছেন, তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের প্রস্তুতি, সমস্ত প্রস্তুতি। সিইসি বলেন, ভোট গ্রহণের জন্য ইভিএম নয়, ব্যবহৃত হবে ব্যালট পেপার। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের সব পদক্ষেপ গ্রহণ করবে কমিশন। আমরা ইভিএম এর বিষয়টি জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন, যেহেতু আমরা ইভিএমটা ব্যবহারের প্ল্যান নাই, এটা নিয়ে আর বেশি কাটাকাটি না করাই ভালো। এগুলো নানাবিধ প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম চলে না, স্টোরেজ প্রবলেম, রিপেয়ারিং প্রবলেম, মেনটেন্যান্স প্রবলেম, অনেক ধরনের সমস্যা আছে। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যুতে সিইসি বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এ বিষয়ে কমিশনের কিছু করার নেই। এটা একটা রাজনৈতিকভাবে বিতর্ক চলছে, কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে, নানাবিধ বক্তব্য আসছে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ইট ইজ প্রিমেচিউর ফর আস। আমরা দেখি রাজনৈতিক বিতর্কটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন এবং বৈষম্যহীন দেশের জন্য ছাত্র জনতা আন্দোলন করেছে, তাদের রক্তের সাথে কোনোভাবে বেইমানি করা যাবে না। যেভাবে করলে একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায়, আমরা সেইভাবে সব ব্যবস্থা নিব। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের পর 3 মাস দেশেই লুকিয়ে থাকার পরও কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়লেন, কেন তাকে গ্রেপ্তার করা হলো না, পুলিশ প্রধানকে তা 2 সপ্তাহের মধ্যে জানানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তিনি দেশেই আছেন, এমন তথ্য সরকারের কাছে ছিল না। জানা থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হতো। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে না, মির্জা ফখরুলের বাসা বা ঠাকুরগাঁয়ের বাড়িতে ওঠেননি ওবায়দুল কাদের। এই বক্তব্য দেওয়ার 8 মাসের মাথায় ঠিকই পালিয়েছেন তিনি। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলাই হয়েছে কয়েক ডজন, আছে গ্রেফতারি পরোয়ানাও। সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়, নভেম্বর পর্যন্ত দেশেই নাকি আত্মগোপনে ছিলেন তিনি। এ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনে প্রসিকিউশন, যা আমলে নেয় ট্রাইব্যুনাল। 2 সপ্তাহের মধ্যে পুলিশ প্রধানের কাছে এর জবাব চেয়েছেন আদালত। কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনাল যখন এই আদেশ দেন, তখন ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, 13 জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক, র্যাব ও পুলিশ প্রধানও ছিলেন সেখানে। সভা শেষে দ্রুত চলে যান আইজিপি। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন, ট্রাইব্যুনালের প্রশ্নের কি জবাব দেবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী? কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়ে ছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম, আমরা অবশ্যই ধরে ফেলতাম। ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো, সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত, যদি তার লোকেশন জানা যেত। উপদেষ্টা জানান, হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে। বলেন, শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনার ব্যাপারে ইন্টারপোলকে আবারও জানানো হয়েছে। আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি, যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনো পাবলিশ হয় না। আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো। পুলিশের মনোবল ফিরে এসেছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানান, ঢাকা বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2 মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পৃথক মামলায় ওবায়দুল কাদের সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 45 জনের বিষয়েও তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধি করা হয়েছে। আজ সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
জুলাই আগস্ট গণহত্যা মামলায় যখন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের হাজির করা হয় অনেকেই ছিলেন বিমর্ষ, তবে হাস্যোজ্জ্বল ছিলেন রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। মঙ্গলবার সকাল 11টা নাগাদ গাজীপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 2 সচিব, 1 বিচারপতি সহ 16 জনকে। কার্যক্রম শুরু হয় সোয়া 11টায়। শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় আবেদন করেন প্রসিকিউশন টিম, যা আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয় 18 ফেব্রুয়ারি। প্রধান কৌশলী তাজুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে হওয়া সব গুম খুনের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে। এছাড়া গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী সহ 45 জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 2 মাস বাড়ানো হয়েছে। এই বিচার যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া যায়, মানুষকে আমরা একটা প্রশান্তি দিতে পারি যে তাদের স্বজন হারানোর বেদনা, তাদের উপরে সংগঠিত যে নির্যাতন নিপীড়নের বিচার সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, এই ব্যাপারে সচেষ্ট আছি। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে যেহেতু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং এটার বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে, এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত, এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। শুনানি শেষে আসামিদের প্রিজন ভ্যানে করে নেওয়া হয় কারাগারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নারকীয় এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় সরকার। এর আগে আলোচিত হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত আসামিদের বিচার নিশ্চিতে সমাবেশ করেছে সংক্ষুব্ধ স্বজন, সাবেক সেনা কর্মকর্তার পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্ধারিত 5 দিনের মধ্যে কমিশন গঠনের আলটিমেটাম দেয় তারা। নারকীয় পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু সেই বিচারে প্রকৃত দোষীরা কতটা শাস্তির আওতায় এসেছে এ নিয়ে ক্ষোভ আছে সংক্ষুব্ধ স্বজন ও সাবেক সেনা কর্মকর্তার পরিবারে। বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের পুনঃতদন্তে কমিশন গঠনের আশ্বাস অন্তর্বর্তী সরকার দিলেও নতুন কমিটি বা কমিশন গঠন নিয়ে দোলাচল ছিল। এ নিয়ে ভুল বোঝাবুঝিও দেখা দেয়। এই অবস্থায় ক্ষুব্ধ স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘেরাও কর্মসূচির মুখে কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। সদস্যের সংখ্যাটা এখনও আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে। উপদেষ্টা জানান, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় সরকার। পুনঃতদন্তের জন্য গঠিত কমিটির কার্যক্রম ও কর্মপরিধি নিয়ে পরামর্শ নেওয়া হবে আইন মন্ত্রণালয়ের। এক্ষেত্রে 2 মন্ত্রণালয়ের মধ্যে কোনো টানাপোড়েন নেই। আমরা এখানে বসার পরে যদি মনে করা হয় যে তদন্ত কমিটি না কমিশন করতে হবে, আমরা ওইটাই করব। আইন মন্ত্রণালয়ের সাথে কোনো বিভ্রান্ত নাই। আমরা এই বসার সময় আমরা আইন উপদেষ্টার সাথে বসে এবং তাদের আবার মতামত দরকার হলে আবার নিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর পূর্ব ঘোষিত ঘেরাও কর্মসূচি স্থগিত করে ক্ষুব্ধ স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে শহীদ মিনারের সমাবেশে 5 দিনের মধ্যে হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানানো হয়। পিলখানাতে আমি যখন যে রুমে বন্দী ছিলাম, সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে 3 জন হিন্দি ভাষা বলছিল, যার জন্য তার একটি দিকে নিচ্ছে আমার গায়ে হাত পর্যন্ত তুলে। এই কমিশন গঠনের সিদ্ধান্ত এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত, সেটি নিয়ে কোন প্রকারের কোন টালবাহানা আমরা মেনে নেব না। এমন কাউকে নিয়োগ করতে হবে বা যাদের সাথে এই স্বৈরাচার সরকারের কোনো সম্পৃক্ততা নাই। এখানে মানবাধিকার কর্মী থাকতে হবে,
হাইকোর্টের বিচারক থাকতে হবে, শুধু সামরিক বাহিনীর সদস্য দিয়ে হবে না। এটা ছাত্র প্রতিনিধিও যে বিতর্কের ঊর্ধ্বে তাকে নিয়োজিত করতে হবে। সমাবেশে বিজিবির নাম পরিবর্তন করে আবারও বিডিআর করার দাবিও ওঠে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, তারা উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী, যে গুজরাটে মুসলমানদের রক্ত মারিয়ে ক্ষমতায় এসেছে, এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিকেলে নীলফামারীর সৈয়দপুর 5 স্টার মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা সংবিধান কোনো দলের বা কোনো পরিবারের নয়। আওয়ামী লীগ সরকার আমলে শেখ হাসিনার মতাদর্শের বিরোধিতা করলেই গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদির বিরোধী, যে উগ্র সাম্প্রদায়িক মোদি মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে। ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সোমবার টেলিভিশনে এক বিবৃতিতে এমন দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহি এসারে। মধ্যাঞ্চলীয় শহর জাফার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বলেন, সুনির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত এনেছে মিসাইল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম প্যালেস্টাইন 2। অবশ্য ইয়েমেন থেকে ছোড়া মিসাইল ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। জানা ইসরায়েলি সীমান্তে প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। এর আগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইসরায়েলের মধ্যাঞ্চলে। গাজা আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে হুঁশিয়ারি দেয় হুতি বিদ্রোহীরা। গাজায় বর্বরতম ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি 45,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনির, আহত 2 শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বেইত লাহিয়া, সাতি শরণার্থী শিবির, নুসাইরাত ক্যাম্প ও গাজা সিটিতে হচ্ছে ভয়াবহ হামলা। একযোগে বিমান ও স্থলপথে চালানো হয় অভিযান। আবারও কামাল আদওয়ান হাসপাতাল ঘিরে চলছে বড় আগ্রাসন। হাসপাতালের জেনারেটর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের কর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে স্নাইপাররা। ইসরায়েলের দাবি, হামাসের ঘাঁটিতে নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে তারা। বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে গোষ্ঠীটি, এমন অভিযোগ তেল আবিবের। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দেখে বিক্ষিপ্তভাবে আইন উপদেষ্টা তিনি ফেসবুকে ভেরিফাইড তার পেজে প্রতিবাদ করেছে। দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। বাট ফোকাল পয়েন্ট তো ফরেন মিনিস্ট্রি। স্যার, আসলে জিনিসটা ডিএইচ তো যাচ্ছে, এটা কোনো কার্টেনাইজার হলো না। এটা প্রথমবারের মতো আমরা দেখলাম যে স্যার একটা হেড অফ দ্য গভর্নমেন্ট যাচ্ছে, আমাদের কোনো ব্রিফিং নেই। আপনি যদি বলেন মেইন ইস্যুগুলি কি, কারণ এখানে ইরানের প্রেসিডেন্ট যাচ্ছে। ডিএইচের কথা আমি আপনাদেরকে বলি। ডিএইটে যাচ্ছেন। ডিএইট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলি গুরুত্বপূর্ণ দেশ এটার সদস্য। আমরা এটাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমত দেখব। তাতে কিছু তো বিষয় আছে যেগুলি আলাপ আলোচনা হবে, কিন্তু আমি মনে করি যে আসলে সাইডলাইনে আমাদের যে অনেক অন্যান্য সরকার প্রধানের সাথে দেখা হবে, সেটাই সবিশেষ গুরুত্বপূর্ণ। এটা এখনো ফিক্সড হয় না কিছু। আসলে এগুলি লাস্ট মুহূর্তে ঠিক হয়, এটা ওরকমভাবে হয়। আমি বলতে পারছি না ঠিক ইরান দেখা হবে কিনা, তবে কিছু বাইলেটারাল মিটিং অবশ্যই হবে। থ্যাংক ইউ। নিজের স্বার্থ হাসিলের জন্য যেন কেউ দলকে ব্যবহার করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা বিভাগের 3 জেলার 31 দফা কর্মশালায় এই আহ্বান জানান তিনি। বলেন, সকল দলের মতামতের প্রতিফলন এই 31 দফা। দফাগুলো বাস্তবায়ন করতে হলে দলকে ক্ষমতায় যেতে হবে। জনগণের ভোটের মাধ্যমে প্রথমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে এই আন্দোলন ব্যর্থ হবে বলেও জানান তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে।
ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকতে হবে। যদি কেউ ভাবে খুব সহজে এবারের নির্বাচন পার হবেন, সেটি ভুল। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কঠিন হবে বলেও জানান তারেক রহমান। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন, নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। সেজন্যই আমি সবসময় বলছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছেন, তবে দেশের স্থিতিশীলতা রক্ষায় আরও আগে নির্বাচন হওয়া জরুরি, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা শীর্ষক কর্মশালা ছিল। সেখানে তিনি বলেন, ফ্যাসিবাদীরা এখনও ষড়যন্ত্র করছে, দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত সরকার জরুরি। এই সময় তিনি বলেন, দেশে যেভাবে গুমখুন হয়েছে তার জন্য শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের বিচার দ্রুত শেষ করতে হবে। বিগত সরকারের আমলে দেয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা যতটুকু পপুলার ছিল, জনপ্রিয় ছিল, আজকে 31 দফাকে সেইভাবে পপুলার করে নিয়ে এসে নতুন শাসন ব্যবস্থা, যেই শাসনের মধ্যে সুশাসন নিশ্চিত থাকবে, সেই শাসন ব্যবস্থা আমরা জনগণের জন্য দিতে চাই। এই যাত্রার সামনে যিনি আমাদেরকে সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি, তবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ভুয়া মামলা প্রত্যাহার, সভা সমাবেশের অধিকার সহ নির্বাচনী পরিবেশ নিশ্চিতের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। নির্বাচনে অংশগ্রহণমূলক হবে কিনা, সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন জি এম কাদের। ছাত্র জনতা হত্যার বিচার চায় জাতীয় পার্টি মন্তব্য করে জি এম কাদের বলেন, হত্যাকাণ্ডকে ব্যবহার করে মিথ্যা মামলা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, শাস্তি দেওয়ার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ব্যাহত হচ্ছে গণ অভ্যুত্থানের আসল উদ্দেশ্য। যেভাবে হানাহানি ঘটছে, আগামীতে দেশ আবারও অন্ধকারে যেতে পারে শঙ্কা প্রকাশ করেন জাপা চেয়ারম্যান। এ সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসায় স্বাগত জানান তিনি। নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। যে হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে, যে হানাহানির পরিবেশ তৈরি করা হয়েছে, সেই পরিবেশ সামনের দিকে দেশকে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। নির্বাচনকে ওয়েলকাম করি। আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা দাবি করব যে মামলা, ভুয়া মামলা যেগুলো আপনারা উঠে দেন, আমাদের নেতাকর্মীদের মাঠে আসতে দেন, আমাদেরকে যে রাইট, আমাদের সংবিধান অনুযায়ী যে অধিকার আছে সেই অধিকারগুলি আমাদেরকে পালন করতে দিন। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ গেল রাশিয়ার পারমাণবিক অস্ত্র সুরক্ষা বাহিনীর প্রধানের। মঙ্গলবার মস্কোতে ঘটা বিস্ফোরণে নিহত হন লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ। ক্রেমলিন থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে হয় ঘটনাটি। একটি আবাসিক ভবনের সামনে ছিল স্কুটারটি। এরই মধ্যে শুরু হয়েছে এ ব্যাপারে তদন্ত। কিরিলভের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে ভূমিকার কারণে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য, কানাডা সহ বেশ কয়েকটি দেশ এবং ইইউ। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে 120 রানে হারিয়েছে বাংলাদেশ। 150 রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের দাপটে মাত্র 29 রানে অল আউট হয় তারা। আসলে টানা 2 জয়ে সুপার 4 নিশ্চিত করল বাংলার বাঘিনীরা। টস জিতে ব্যাট করতে নেমে 45 রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। পার্টনারশিপ ভাঙে ওপেনার ফাহমিদাস ছোয়া 26 রানে ফিরলে। 19 রানে প্যাভিলিয়নের পথ দেখেন মোসাম্মদ ইভা। পরে 2 অপরাজিত ব্যাটার জান্নাতুল মাওয়ার 45 ও সাদিয়া আক্তারের 31 রানের ক্যামিওতে 5 উইকেট হারিয়ে 149 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। রান তাড়ায় নেমে দলীয় 8 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে মালয়েশিয়া। টাইগ্রেস বোলারদের তাণ্ডবে 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি কোনো ব্যাটার। তাসের ঘরের মতো উইকেট পড়তে থাকলে
14.5 ওভারে মাত্র 29 রানে অল আউট হয় মালয়েশিয়া। রিশিদ আক্তার নিশি 5টি, হাবিবা ইসলাম 3টি ও 2 উইকেট তুলে নেন আনিসা আক্তার। স্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়েছে, নির্দিষ্ট তারিখ নির্ভর করবে সংস্কারের উপর। 2026 সালের 30 জুন বা কাছাকাছি সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রেস সচিব আরও বলেন, যারা হত্যাযজ্ঞ ও গুমের সাথে জড়িত ছিল তাদের অবশ্যই বিচার হবে। রাজনৈতিক নেতা কিংবা নিরাপত্তা সংস্থার সদস্য যেই হোক তাদের বিচার হবে। ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ওবায়দুল কাদের আদৌ 3 মাস দেশে ছিল কিনা সেটি খতিয়ে দেখার বিষয়। শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ না করে বিগত সরকার অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ করেছে। D8 সম্মেলনে যোগ দিতে রাত 1টায় মিশরের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা ছাড়বেন বলে জানান তিনি। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। দেশের সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে শিক্ষার্থী বাছাইয়ের ডিজিটাল লটারি অনুষ্ঠিত হলো। শিক্ষার্থী অভিভাবকরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে জানতে পারবেন ফলাফল। সকাল 10টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ডিজিটাল লটারি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলাম বলেন, মানসম্মত বিদ্যালয়ে বাচ্চাদের ভর্তি করতে চায় অভিভাবকরা, ফলে দেখা দেয় প্রতিযোগিতা। বলেন, যে কোনো সিস্টেমের বিষয়ে 2 ধরনের মতামত থাকতে পারে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলো শুধু ভালো ছাত্র নিয়ে ভালো রেজাল্ট করবে, কিন্তু দুর্বল শিক্ষার্থীদের সুযোগ দেবে না, সেটি হবে না। মাউসি অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বলেন, আগামী শিক্ষা বছর থেকে সারা দেশে একই ধরনের টিউশন ফি নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির যে একটি প্রতিযোগিতা ছিল, অনেক ক্ষেত্রে সেই প্রতিযোগিতাটা ছিল অসুস্থ এবং অশুভ প্রতিযোগিতা, যে আমরা বাচ্চাদের উপরে এবং কি ধরনের একটি মানসিক চাপ আমরা তৈরি করি, এবং বাবা মারাও থাকে, বিশেষ করে মারা অনেক বেশি চাপের ভিতরে থাকে তার বাচ্চাটিকে একটি ভালো স্কুলে ভর্তি করার জন্য। উপসচিব ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া পদোন্নতির বিপক্ষে জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশন। সেক্ষেত্রে পরীক্ষার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান। পরীক্ষায় 70 নম্বর না পেলে পদোন্নতি হবে না। কমিশন নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক মানদণ্ড বিবেচনা না করারও পক্ষে। পাশাপাশি ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশন নির্ধারিত 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে চায়। এর অংশ হিসেবে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়। বৈঠকে নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় না দেখা, আন্তঃক্যাডার বৈষম্য রোধ, পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ সহ নানা সুপারিশ ও প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। উঠে আসে ডিসি, ইউনো ও সরকারি কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিষয়গুলো। রিয়েলাইজেশন এসেছে যে মানে জীবনে যাই করি বিসিএস দেব না। একটা কারণ হচ্ছে এই যে আপনারা বলেন না যে বিসিএস এর যারা কর্মকর্তা আছে তাদেরকে হচ্ছে মানুষ স্যার বলে সম্বোধন করে এবং তারা হচ্ছে সাধারণ মানুষদেরকে অ্যাক্সেস দেয় না। তারা যে পাবলিক সার্ভেন্ট আমরা বলি, মানে পাবলিক সার্ভেন্ট বলি, তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট না, তারা হচ্ছে আপনার তার সিনিয়রের সার্ভেন্ট। মানে হাউ দে অ্যাপ্রোচ স্যার ডাকা, আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলরকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই। আমরা ভাই তো ডাকতেই পারে, আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাইন্ড, বিং সেক্রেটারি। আর এসিল্যান্ড, ডিসি, ইউনো, মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ, তারা আসলে ভাই বোন। কমিশন প্রধান মহিত চৌধুরী বলেন, নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনা চায় না কমিশন। পদোন্নতিতে পরীক্ষার সুপারিশ করা হবে, এজন্য পরীক্ষায় পেতে হবে 70 নাম্বার। এক্ষেত্রে প্রশাসন ও অন্য ক্যাডারের পদোন্নতির অনুপাত হবে 50-50। আগে ডেপুটি সেক্রেটারিতে যদি কেউ কাস্টমস ক্যাডার থেকে আসলেও সে কোনো সুবিধা পেত না। আমরা বলছি যে পরীক্ষার মাধ্যমে হবে। কাস্টমস ক্যাডারের বা ইনকাম ট্যাক্সের একজন যদি ফার্স্ট হয় পরীক্ষায়, তাইলে সে ওই ডেপুটি সেক্রেটারি হিসেবে ফার্স্ট থাকবে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত। স্বাস্থ্য এবং শিক্ষা এটা আলাদা।
আমরা এটা রিকমেন্ড করতেছি, এটা ক্যাডার করা রাখা যাবে না, এইগুলোকে আলাদা করতে হবে, বেতন বাড়িয়ে দেওয়া হোক। দিস আর স্পেশালাইজড ডিপার্টমেন্ট, এই 2 ডিপার্টমেন্ট ছাড়া বাকি সবই ক্যাডার থাকতে পারবে। কমিশন প্রধান বলেন, মাঠ পর্যায়ে বৈঠক করেছেন তারা, সেই অনুযায়ী ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার সুপারিশ করবেন। বলছি এটা সরকারের সিদ্ধান্ত। চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির বাতিল চেয়েও সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এটা আমরা রিকমেন্ড করতেছি, এটা থাকবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ দেশকে অশান্ত করতে চায়। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও দেশ বিরোধী মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। নাটোরে এমনটাই বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে জেলার নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত বিজয় সমাবেশে বক্তব্য দেন তিনি। এ সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সরকারের আইন এক কলমের সিগনেচারে এই খায়রুল হক সাহেব বাতিল করেছিলেন। যত মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে, প্রত্যেকটা ঘটনার জন্য এই খায়রুল হককে বিচারের মুখোমুখি করতে হবে। বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা লোপাটের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ৬০,০০০ কোটি টাকার অনিয়মও রয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, তার স্ত্রী ও ভাই এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা করেছে দুদক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকে তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে আসে। এসব অনিয়মের সাথে শেখ হাসিনার ছেলে জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপের নামও আসছে। বিগত আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের ৮ প্রকল্পে ২১,০০০ কোটি টাকা ছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে প্রায় ৬০,০০০ কোটি টাকার দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের সভায় এসব অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের বিরুদ্ধে ১৭.৫ কোটি টাকার বেশি, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে প্রায় ১১ কোটি এবং হারুনের ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে ১২,৯৬,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক ৩টি মামলা করেছে দুদক। এছাড়া প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধানের স্ত্রী শিরিন আক্তার এবং জনাব এবিএম শাহরিয়ার, জনাব মোহাম্মদ হারুনুর রশিদের ভাই, এই ৩ জন ব্যক্তির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে এই ৩ জন ব্যক্তির বিরুদ্ধে ৩টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। শেখ হাসিনার আলোচিত ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নাহারের নামে পৃথক মামলা করেছে সংস্থাটি। দেশে বিদেশে তাদের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের বিষয়ে আমাদের তদন্ত দল আরও তথ্যাদি সংগ্রহের চেষ্টায় আছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।